পতিতাপল্লীর সামনে দিয়ে যাওয়ার সময় আমার স্ত্রী শায়লাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। কিছুতেই আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বেশ কয়েকবার ওর সামনে যাব ভেবেও যেতে পারলাম না। দেখতে তো ভাবসা খুব ভালো কিরে, যাবি? যামু। চল যাই। ও একজন লোকের সাথে ভেতরে চলে গেল। ও চলে যাবার পর কতক্ষণ উন্মাদের মতো হাঁটাহাঁটি করে সামনে একটা টং দোকান দেখে ওদিকে এগিয়ে গেলাম। দোকান থেকে একটা সিগারেট নিয়ে সিগারেটটা জ্বালিয়ে টানতে লাগলাম। কি করব ভাবতে ভাবতে অবশেষে আমি শায়লাকে কল করলাম। হ্যালো, শোনো, আমি একটা ব্যক্তিগত কাজে বাইরে আছি, আমার আসতে লেট হবে। তুমি এক কাজ করো, খাবার ফ্রিজে রাখা আছে, গরম করে খেয়ে নিও। শায়লার কথা শুনে আমার পুরো শরীরে জ্বালা ধরে গেল। ইচ্ছে করছিল পুরো পৃথিবীটাকে আমি জ্বালিয়ে দেই। ঠিক সেই সময় একজন দালাল এসে আমাকে বলল, স্যার, অনেকক্ষণ ধরে দেখতেছি দোকানের সামনে দাঁড়ায় আছে, ভিতরে ঢুকতেছেন, লজ্জা পাইতেছেন? ওর কথা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগলো। তারপরও নীরবে চুপ হয়ে রইলাম। আমার নীরবতা দেখে দালালটি বলল, স্যার, ভেতরে সুন্দর সুন্দর মাল আছে, একদম কচি মাল, কচি ডাবের মাল। ও, লজ্জা পাইতেছেন বুঝি? লজ্জা পাওয়ার কিছু নাই, ভেতরে একদম রাতের মতো অন্ধকার। এখানে গোপন জিনিস গোপনই থাকে, একবার ভেতরে ঢুকে দেখেন। এইখানে যদি একবার থার্মোমিটার সুবান আর বাইর করতে চাইবেন না। কথাটি শুনে আমার মাথাটা বিগড়ে গেল। চিৎকার করে বললাম, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে থেকে সরে যা। আর এই কথা বলেই একটা ঘুষি বসিয়ে দিলাম ওই দালালটির মুখে। দালালটি আঘাত সামলে শিয়ালের মতো করে মুখটাকে হেসে আমাকে বলল, স্যার, রাগ করছেন বুঝি? রাগ করেন না, রাগ শরীরের জন্য ক্ষতিকর। উপরের মালটা ঠান্ডা করেন, ভেতরের মালটা গরম করেন, গরম করে আন্দার ভেজান। ও, বুঝতে পারছি, আপনার নিজের মাল মনে হয় পতিতালয়ের ভেতরে, তাই না? এই জন্য ভিতরে ভিতরে হার্ড হয়েছে। ওর কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে এলাম বাসায়। জাগা, আমার কি বনে ভাই, সিগারেট দাও খাই। কাজেদা কাজেদা, হাই কাজেদা মোহাম্মদ। বাসায় এসে কোনো মতে গা থেকে অফিসের কাপড়টা খুলে আমি শুয়ে পড়লাম। প্রচণ্ড রকমের চেষ্টা করছিলাম ঘুমাতে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। আরও 1 ঘন্টা এপাশ ওপাশ করে ঘুরতে ঘুরতে যখন ঘুম আসছিল না, যখনই আমি উঠতে যাব ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকলো শায়লা। শায়লার আগমনের শব্দ শুনে আমি ঘুমের ভান করে ওপাশ হয়ে শুয়ে রইলাম। শায়লা রুমে এসে 1 গ্লাস পানি পান করলো। আমাকে ঘুমোতে দেখে টেবিল থেকে স্ট্রেটা নিয়ে একটা সিগারেট জ্বালালো। খুব শান্ত ভঙ্গিতে সিগারেটটা খেয়ে শুয়ে পড়লো আমার পাশে। প্রচণ্ড জ্বালা করছিল আমার শরীরে, কিন্তু আমি ওকে কোনোভাবেই বুঝতে দিচ্ছিলাম না। একসময় খেয়াল করলাম শায়লা ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে আস্তে উঠে সিগারেটের প্যাকেট আর স্ট্রেটা নিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমের সোফায় বসে একের পর এক সিগারেট জ্বালাচ্ছিলাম আর ভাবছিলাম ঘটনার আসল কারণ। ঠিক তখনই আমার শায়লার একটা কথা মনে পড়ে। প্রথম যেদিন শায়লার সাথে আমার কথা হয়েছিল, শায়লা আমাকে একটা কথা বলেছিল। সেই কথাটা আজ বারবার মনে পড়ছে। শায়লা আমাকে বলেছিল, একটা মানুষ কখনোই সারা জীবন একজনের সাথে কাটাতে পারে না।
রাগে, দুঃখে আর মানসিক যন্ত্রণায় আমি সিগারেট টানতে টানতে কখন যে সোফায় ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙার পর হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়ে গেছে। আমার হাতের সিগারেটটি নিয়ে স্প্রেতে নিভিয়ে দিয়ে গেছে। সেটা আর কেউ নয়, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম সেটা শায়লা। ঠিক ওই মুহূর্তেই অপরাধীর মতো পিছন ফিরে তাকাতেই দেখি শায়লা দাঁড়িয়ে আছে। আমার দিকে মুচকি হেসে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, টেবিলে তোমার খাবার দিচ্ছি। আমি ঠিক তখনই চুপচাপ শায়লার কথা শুনে ফ্রেশ হতে চলে গেলাম। টেবিলে বসে ব্রেকফাস্ট করার সময় দুজনে চুপচাপ খাচ্ছিলাম, একজন আরেকজনের দিকে চুপি চুপি দেখছিলাম। আসলে কেমন জানি মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমার আর শায়লার মধ্যে অনেক বড় একটা তফাৎ, অনেক বেশি দূরত্ব। দুজনে চুপি চুপি খাওয়া শেষ করলাম। আমি খাওয়া শেষ করে শায়লাকে বললাম, আমি অফিস যাচ্ছি। আচ্ছা যাও। শোনো, আমি আজকেও একটু বাইরে যাব, আমার ফিরতে লেট হবে, তুমি খেয়ে নিও। আমি খুব আগ্রহ করে জিজ্ঞেস করলাম, তোমার কি এমন কাজ যে আজকে তোমার ফিরতে দেরি হবে? ব্যক্তিগত কাজ। আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, ও, আমি ভুলেই গিয়েছিলাম যে এটা তোমার ব্যক্তিগত কাজ। আসলে কি জানো, প্রতিটা মানুষেরই তার ব্যক্তিগত কাজ থাকে, কিন্তু কারো কাছের মানুষ তার ব্যক্তিগত কোনো কাজ করবে এটা কেউ মেনে নিতে পারে না। বারবার চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয়, দুজনের সম্পর্কের মাঝখানে ফাটল ধরে। ঠিক পরের দিন আমি আমার স্ত্রী শায়লাকে ওই পতিতাপল্লীর সামনে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। তখনই তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, এই পতিতাপল্লীতে তোমার কি কাজ? আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, ব্যক্তিগত কাজ। আর আমার ব্যক্তিগত কাজ তোমাকে বলতে আমি বাধ্য নই। শায়লার কথা বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যার পরে আমি আর দ্বিতীয়বার ওকে কোনো প্রশ্ন করার সাহস পাইনি। মুখের উপর স্পষ্টভাবে না শুনে আমি একদমই চুপসে গেলাম। ঠিক ওই মুহূর্তে আমি শায়লার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু কিন্তু শায়লার আসল ঘটনা আমি কখনোই জানতে পারতাম না। ঠিক ওই মুহূর্তে ওর সাথে যদি আমি ওরকম আচরণ করতাম, আমি আমার নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যেতাম। তাই তো আমি আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ চলে এলাম। শায়লা ঠিক পরপরই একটা কাস্টমার নিয়ে ভেতরে চলে গেল। শায়লা কেন এই পতিতাপল্লীতে? এই উত্তরটা আমার জানতেই হবে। আমি যদি এটা জানতে না পারি তাহলে বাকি জীবনেই আমার আক্ষেপটা থেকেই যাবে। আমাকে জানতেই হবে যে কেন শায়লা এই পতিতাপল্লীতে আসে, কি করে শায়লা এই পতিতাপল্লীতে আসলো। সেই তথ্য আমাকে জানতেই হবে, সেই রহস্যটা আমাকে বের করতেই হবে। আর এটা বের করতে হলে এই পতিতাপল্লীর কাউকে না কাউকে আমার হাত করতে হবে। শায়লার ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে শায়লার এই পতিতাপল্লীতে আসার আসল রহস্য কি। কিন্তু আমি জানি ওই কাজটা করা হবে আমার সম্পূর্ণ বোকামি, কারণ এই পতিতাপল্লীতে কেউ কখনো কারো আসল ঘটনা খুলে বলে না। সুতরাং আমাকে বাইরে থেকে এমন কাউকে পাঠাতে হবে যে ভেতরে গিয়ে খবরটা নিয়ে আসতে হবে শায়লা আসলেও ভিতরে কি করে। তাই তো সত্য যাচাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বিশ্বস্ত ইনফর্মারকে আমার কাছে ডেকে পাঠালাম। এখন প্রশ্ন আসতে পারে, আমি ইনফর্মার কোথায় পেলাম? সেক্ষেত্রে আমি আমার পরিচয়টা খুলে বলি। আমি হচ্ছি পুলিশের গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা, আর সেই কাজের সূত্র ধরেই আমার সাথে বিভিন্ন ইনফরমারদের যোগসূত্র রয়েছে। সে যাই হোক, আমি আমার সেই বিশ্বস্ত ইনফরমারকে পতিতাপল্লীর ভেতরে পাঠালাম। পতিতাপল্লীতে যাবে, যাইয়া শায়লা নামের একটা মেয়ে আছে। ওই শায়লা মেয়েটার সব তথ্যই না আমার। জি স্যার, মনে থাকবো। জি। শায়লা, 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 শায়লা,
কিরে যাবি? যাওয়া যায়, চল। পতিতালয়ের ভিতরে ঢুকেই দেখলো শায়লা একটা ছেলেকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। কি ব্যাপার? ম্যাডাম ওই শাইলা ম্যাডাম এখানে কিভাবে আসলো? আয়লা ম্যাডাম এখানে কিভাবে আসলো সেটা আপনি জেনে আপনার দরকারটা কি? বলেন না। শুনেন, এখানে কে কিভাবে আসে সেটা বলা যায় না। আপনার যদি কোনো দরকার থাকে সেটা বলতে পারেন, আর না হয়তো এখান থেকে চলে যান। ম্যাডাম ওই যে এই মাত্র যে মেয়েটা ভিতরে গেল, ওই মেয়েটা এখানে কিভাবে আসছে? উমা, এটা আমি আপনারে কম কেন? বলেন না, দরকার আছে। শুনেন, এই শায়লা ওরে আনবো নিজের ইচ্ছাই আছে, নিজের ইচ্ছাই এই পতিতালয় কাম করে। আর কিছু কইতে হবে না, জান। কাম করবার হয় না, খালি জিগাইতাই মনে হয় প্রতিবেদন করতে হয়েছে। কিচ্ছু বুঝি না মনে হয়। সালমান মানে আমার বিশ্বস্ত ইনফরমার, সে ভেতরে 2 ঘন্টা থাকার পর এসে বলল শাইলা ম্যাডামের কোনো তথ্যই পেলাম না। 2 ঘন্টা হলো রুমে ঢুকছে, এখনো বের হয়নি। আমি আমার ইনফরমারের কথা শুনে অবাক হয়ে গেলাম। শায়লা নাকি ভেতর থেকে বের হয়নি। বিষয়টা আমার শোনার পরই কেমন জানি খটকা লাগলো। 2 ঘন্টা হয়েছে রুমে ঢুকছে, বাইরে বের হয় নাই মানে? শায়লা তো সে কখনই বাড়ি চলে গেছে। কি কোন স্যার, দরজাই খোলে নাই, কেমনে বেরোলো? যা তুই যা, বাকিটা আমি দেখতেছি। আমার ইনফরমার সালমান আমাকে কোনো ভুল ইনফরমেশন দেয়নি তো? না না না, ও তো কখনোই আমাকে ভুল ইনফরমেশন দেবে না। আমি খাটের উপর বসে বসে এই বিষয়গুলো নিয়ে প্রচুর ভাবছিলাম। হঠাৎ করেই শায়লা এসে আমাকে বলল, কি ভাবছো এত? এত চিন্তা ভাবনা করলে তো শরীর খারাপ করবে। শায়লার কথা শুনে আমি কিচ্ছু বললাম না। অপলক আমি শায়লার দিকে তাকিয়ে থাকলাম। তখন শায়লা আমাকে বলল, রহস্য সমাধান করার মজাই আলাদা, তাই না? আমি কিছুক্ষণ চুপ থেকে শায়লার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। ঠিক তখনই শায়লা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, মাঝে মাঝে রহস্য তৈরি করে দেখো, ওটারও মজা আলাদা। এই বলেই শায়লা রুমের বাতি নিভিয়ে আমার পাশে অন্যদিকে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। আর আমি বসে বসে সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, কি এমন হলো যার জন্য ও নিজেই রহস্য তৈরি করতে নেমে পড়লো। শায়লার সব ডকুমেন্ট ঘেটেও শায়লার সাথে ওই পতিতালয়ের সংযোগ আমি খুঁজে পেলাম না। যেহেতু শায়লা জেনেই গেছে আমি শায়লার আসল রহস্য উদ্ঘাটনের জন্য নেমে গেছি, তারপরে বসে থাকার কোনো মানেই হয় না। আমার অফিসে যত ইনফরমার আছে সবার কাছ থেকে আমি ওই পতিতালয় সম্পর্কে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওখানে আমি শায়লার সম্পর্কে কোনো কিছুই জানতে পারছিলাম না। তারপর আমি নিজেই বাধ্য হয়ে চলে গেলাম ওই পতিতাপল্লীতে। তোমার বউ প্রেগন্যান্ট, এর লিগে যাই না, বুঝি না কিছু, খাবার বাহি না। যাও, ওই যে হে দেয়, হে ফ্রিতে দেয়, তুমি আরে নিয়ে দিব না কইছি না, তুমি ফারকাত যাও। তোমার লাগে বুড়াই চলে, হেও বুড়ো তুমিও বুড়ো, যাও। আমার লাগে ফাফা এক নাম্বার পারবা না। কয়টা? 1000 দিলেও যাবো না। ওই যে হে ফ্রি বাকি করায়, হে তার ইনফরমারের দেখানো ঘরটিতে ঘুরেও আমি কোনো রহস্য খুঁজে পেলাম না। ঘরটিতে বাঁ পাশে একটা খাট আর ডান পাশে প্রসাধন সামগ্রী। এই রুমটা পার হয়ে আমি আরেকটা রুম দেখতে পেলাম। দেখলাম ওই রুমটার এক পাশে একটা বাথরুম আর একটা দরজা। এই রুম পার হয়ে যখন আমি আরেকটা রুমে ঢুকলাম, দেখলাম পাশে একটা বাথরুম, তার পাশে রান্নাঘর, আর অপোজিটে ছোট্ট একটা দরজা, যে দরজাটা একদম বাইরের দিকে বেরিয়ে গেছে। ঠিক তখনই বুঝতে পারলাম শায়লার সামনের রুম দিয়ে ঢুকে পিছনের ওই দরজা দিয়ে বেরিয়ে গেছে। আমি কোনো কিছুই বুঝতে না পেরে, আচ্ছা ম্যাডাম দেখেন তো এই মেয়েটা চিনেন কিনা? আরে ও তো শায়লা, ওই দিয়ে আপনার দরকারটা কি? না আসলে ও কিভাবে এই লাইনে আসলো?
ও কিভাবে এই লাইনে আসলো? ও নিজের ইচ্ছায় এই লাইনে আসছে। আর সেদিন একজন এসে জিজ্ঞেস করছে, আপনারা কি পাইছেন বলেন তো, জান এখান থেকে। আচ্ছা, একটা কথা জিগাই, এই মেয়েটা এই লাইনে কেন আসলো? এই মেয়ের কথা ডেলি ডেলি জিজ্ঞেস আপনি লাভটা কি কত? প্রতিদিন এই একই কথাই জিজ্ঞেস করেন, আপনি আছেন আরো কয়েকজন আছে কে? এই মেয়ে স্বেচ্ছায় আইছে, এই কথা আর কওয়া যাবে না। আমার কাছে এই কোশ্চেন করবেন না, শুনেন। এই নিয়ে বিজনেস করতে হইছে, এই নিয়ে মাইয়ের উত্তর দিতে বলি, জানেন না? আশেপাশে সবাইকে শায়লার ছবি দেখালাম, কিন্তু সবাই আমাকে একই উত্তর দিল। সুতরাং আমি বুঝে গেছি যে আমার অনুসন্ধান এখানেই শেষ। শায়লার সাথে সম্পর্কের ইতি আমার এখানেই টানতে হবে, কিন্তু কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না। বারবার আমার মাথায় একটা বিষয় কাজ করছিল, সব রহস্য যদি এত সহজে জানা যেত, তাহলে তাহলে রহস্য তৈরি হলো কোথায়? নাকি শায়লা আমাকে ইচ্ছে করেই এসব রহস্যের অজুহাত দেখে আমাকে দূরে রাখার চেষ্টা করছে? কিন্তু কিন্তু কোনো প্রমাণ না পেলে যে আমি আমার অনুসন্ধানের কোনো কিছুই বের করতে পারবো না। এভাবেই ভাবতে ভাবতে একটা সময় ওই বেডরুমের পিছনের দরজা দিয়ে আমি বের হলাম, আর তখনই আবিষ্কার করতে পারলাম একটা ছোট্ট পুকুর। ওই ছোট্ট পুকুরটা ভর্তি আফ্রিকান মাগুর মাছ, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড়। আর ঠিক সেই সময় আমার পিছন থেকে আমার খুব পরিচিত একটা নারীর কণ্ঠ শুনতে পেলাম। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কাটাকাটি করা ঠিক না। কথাটি শুনে যখনই আমি পিছন ফিরতে যাব, ঠিক তখনই আমার মুখে কে যেন রুমাল চেপে ধরল। ঘটনার আসল রহস্য বোঝার আগেই আমি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ওই সারি কাপড় খোল। কাপড় খুলতে আমার লজ্জা করে। তোর গতর দেখে মনে হইতেছে তুই একটা জব্বর মা। তোরে দিয়ে আমগো বিজনেসটা কঠিন চলা চলবো। খারাপ, আগে বসেরা ডাক দি। বদ্দা, ও বদ্দা, আরে সিলাইতেছস কেন? বদ্দা ভার্জিন মালে আইছি, ইনটেক প্রোডাক্ট। আগে কখনো সে কোথাও ইউজ হয় নাই, আপনার এখানে সে প্রথম ইউজ হবে। তাই এরে যেখানে সেখানে না দিয়া ভালো ভালো শিল্পপতির কাছে দিবেন, তাহলে পাত্তি কামাইতে পারবেন। চুপ কর, বেশি পটর পটর করিস না। আজ 14 বছর ধরে ফলের ব্যবসা করি, কোন ফল কোন জাতি কুই টেস্ট এটা আমি ভালো করে জানি। ফল তো কম নিয়ে আসলি না, যেটা নিয়ে আসো কচি মাল। কচি তো একটাও না। যাই ভেতরে নিয়ে যাই, রাইসের মধ্যে ফালাই থার্মোমিটার লাগাই, তারপর দেখি কেমন টেস্ট জ্বর আছে কিনা। আসো। আরে এত ভেসাল কাবদ্দা, ভিতরে লই যান আর আমার কিছু পাত্তি দেন, আমার তাড়াতাড়ি লাগবো। আহো। বদ্দা আসলে তো ভিতরেই যাইতেছেন, আমার যে কিছু পাত্তি লাগতো। ধুর মাগি, কিনা খালি টেকা না, কাউন্টারে যাই আমার নাম কর দিয়ে দিব না। আরে অমন করো না, সব ঠিক আছে। 10 গ্রাম বইরে আমি মাগি খুঁজি, মাগি জানাই না জি, তখন মুখটা একদম সাগায় পড়ে। আহো, ভয় নাই, বসো। একদম হিলামারা মাল, ঠাসা মাল, নতুন মনে হইতাছে। তাই লাইনে কেমনে আইলা? এইটা যেন আপনি কি করবেন, আপনি যে কামের লেগে আনছেন ওই কাম করেন। আহা, শোনাটা কও না, শুনতে ভালো লাগে। এই লাইনে কেউ শখ করে আসে না, কষ্টে পড়ে আসে। আমিও কষ্ট পড়ে আইছি। দেখেন, এত প্রশ্ন আমারে করবেন না। আপনার কাম দরকার, আমি কাম দিব, আপনি আমার অন্য কোনো প্রশ্ন করবেন না। মনটা খারাপ করে দিলাম। আচ্ছা, তুমি আরাম করে বসো, আমি তোমার কাস্টমার খুঁজে নিয়ে আসি। আমি
আপনি কেমন আছেন? তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুই এইখানে কেন? আমি যে কারণে আসছি, কিন্তু তুই তো বাড়ি থেকে রাগ করে বের হয়ে গিয়েছিলি, কিন্তু তুই পতিতালয়ে আসলি কেন? আমি এইখানে কেমন করে আইছি এইটা জানতে চাস? তোর মতন ভাই যদি কোনো পরিবারে থাকে, তার বোনরা পতিতালয়ে আইব। তুই আমার ভাই ছিলি, আমার রক্তের, আমার আপন একমাত্র ভাই ছিলি। তুই আমার আপন ভাই ছিলি বিয়ের আগ পর্যন্ত। বিয়ের পরেই তুই পর হয়ে গেছ। সব সময় বউয়ের আঁচলের নিচে ছিলি, বউয়ের কথা মতো চলতি, বউ যা বুঝাইতো তুই তাই বুঝতি। তোর বউয়ের কথা শুই না আমি সংসারের সমস্ত কাজ করতাম। আমি কাজের মায়ের মতো একটা সংসারে খাটতাম, তারপরও তোর বউয়ের মন জোগাইয়া চলতে পারি নাই। তোর বউ আমারে মিথ্যা অপবাদ দিয়া বাড়ি থেকে বাইর করে দিল। তুই একটা বারের জন্য যাচাই কইরা দেখলি না তোর বোন দোষী নাকি নির্দোষ? তুইও তোর বউয়ের কথা বিশ্বাস করে আমার বাড়ি থেকে বাইর করে দিলি। আমি রাগে অভিমানে ঢাকা শহরে চলে আইছি, কিন্তু ঢাকা শহর কেউ তো আমার আপন কেউ নাই। নিজের তো চলতে হইব, খাইতে হইব, নিজের পেট চালাইতে হইব। এই জন্য চাকরির জন্য বিভিন্ন অফিসে গেলাম, কিন্তু কেউ আমার চাকরি দেয় নাই। সবাই শুধু কইছে চাকরি পাওয়ার জন্য নাকি আমার শরীরটা বিলাই দিতে হইব। কোথাও আমি চাকরি পাইলাম না। এই ঢাকা শহরে আমার কেনা খাওয়াইব, কেনা পড়াইব। এই জন্য বাধ্য হইয়া চিন্তা করলাম যেহেতু নিজের শরীর বেঁচে কাজ করন লাগবো, তাইলে পতিতালয়ে আইয়া পতিতাবৃত্তি করি। এইখানে অনেক টাকা ইনকাম করতে পারবো, নিজে চলতে পারবো, টাকার পাহাড় বানাইতে পারবো। এই জন্যই আমি আজকে পতিতালয়ে আইছি, শুধুমাত্র তোর জন্য। তুই আমার পতিতা বানাই দিলি রে ভাই। আমি এমন একটা পোড়া কপাইলা ভাই, সে ভাই হইয়া আপন বোনের দুঃখটা বুঝতে পারলাম না। পরের মেয়ের কথা শুন না নিজের বোনের পর করে দিলাম, আর আবার নিজের বোন হয়ে গেল আজকে। আজকে পতিতা আমার তুই মাফ করে দে বোন। আমি যদি তোর বয়সে বড় না হইতাম, আমি তোর পাঁচ মাফ চাইতাম বোন। তুই আমার মাফ করে দে। আমি আর জীবনে কোনোদিন এমন ভুল করব না। আজ থেকে আমি আমার সব ভুল শুধরানোর চেষ্টা করব। আমি নতুন করে তোর জীবন করে দিব। তোরে আর কোনোদিন আমি পর করে দিব না রে বোন। ভালো ঘর দেখা, ভালো ছেলে দেখে তোর আমি বিয়া দিব। দরকার পড়লে আমার যা কিছু আছে সব বেচা দিব বোন। তুই বাড়ি ফিরে চল বোন। আমি তোর কাছে অনুরোধ করতেছি, তুই আমার মাফ করে দে বোন, তুই আমার মাফ করে দে। ভাই, তুমি আমার এই জগৎ থেকে নিয়ে চলো, আমি এই জগতে থাকতে চাই না। চল বোন, বাড়ি চল। আর আমার টাকাটা দেন। দাঁড়াও, তোর পায়জামাটা উল্টা হয়েছে, ঠিক করে পরে নে। স্যার, পায়জামা আমি পরেও ঠিক করতে পারবো, কিন্তু আগে আমার স্বামীর জীবন বাঁচাইতে হইব। ভাই, দেন না আমারে 10,000 টাকা। আপনি তো খুব ভালো করেই জানেন আমার জামাই হাসপাতাল ভর্তি।
এই 10,000 টাকা যদি আমি না পাই, আমার জামার চিকিৎসা করাইতে পারবো না। তোরে কি আমি টাকা দিতে মানা করছি? তুই টাকা নিবি, তুই আমার কথায় রাজি হয়ে যা। আমি তোর 10,000 টাকা দিই, তোর আমার চিকিৎসা হইব। না ভাই, আমি ওই কাজ কইরা টাকা নিতে চাই না। আপনি আমার ধার দেন 10,000 টাকা, আমার জামাই সুস্থ হইলে আমি আপনার আস্তে আস্তে টাকা দিয়ে দিব। এই তোর কি মনে হয়? হ্যাঁ, আমি কি এনে দাঁড় দেওয়ার লেগে বই রয়েছি? হ্যাঁ, আমার কাছে দাঁড় দেওয়ার মতো টাকা পয়সা নেই। যা এদিকে যা যা। কি করবো এখন? স্যারে তো উল্টা পাল্টা প্রস্তাব দিতেছে। এখন যদি আমি স্যারের প্রস্তাবে রাজি না হই, তাহলে আমার 10,000 টাকা দিব না, আর আমার জামাইরও আমি বাঁচাইতে পারবো না। আমার ইজ্জতের চাইতে আমার জামার জীবনটা আমার কাছে আগে। আমি রাজি হয়ে যাই। এই দ্বন্দ্বরে বই রয়েছিস কে? কিছু কবি জানি থেকে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি রাজি। এই তো আয় উপরে। আয় উপরে আয় উপরে। আরে লজ্জা বাবার কি আছে, এখানে তো আমি আর তুই ছাড়া কেউ নাই। স্যার আমার টাকাটা দেন। এই দাঁড়াও, তোর পায়জামাটা উল্টা হয়েছে। ঠিক করে পরে নে। স্যার পায়জামা আমি পরেও ঠিক করতে পারবো, কিন্তু আগে আমার স্বামীর জীবন বাঁচাইতে হইব। মিষ্টি, মিষ্টি হঠাৎ কি ব্যাপার? আমি প্রমোশন পেয়েছি। তোমার প্রমোশন হয়েছে? চলো তোমাকে আগে মিষ্টি খাওয়াই। মিষ্টি পরে খাওয়া যাবে। তোমার প্রমোশন হয়েছে, এটা অনেক খুশির খবর, আর আমার অনেক ভালো লাগছে। কারণ কি জানো, প্রমোশনটা খুব দরকার ছিল। ভালোই হয়েছে। আমাদের ফ্ল্যাটটা আমরা আবার নতুন করে সাজাবো। শোনো, এখন আমরা রুমে যাই, চলো। হ্যাঁ চলো। দাঁড়াও, তোমার পাজামা উল্টো করে পরা কেন? জি মানে আজকে তো অফিসে পার্টি ছিল না, ওখানে তো অনেক লোকজন ছিল, তো ওখানে একটু যে কেক, ওটা আমার পায়জামা লেগে গিয়েছিল, তো ওটা পরিষ্কার করতে গিয়ে ওয়াশরুমে। সত্যি কথা বলো বলছি। সত্যি কথাই বলছি। সত্যি করে বলো বলছি। আমি সত্যি কথাই বলছি। তুমি আবারও মিথ্যে কথা বলছো? সত্যি করে বল। আমি প্রমোশনের জন্য স্যারের সাথে বেড শেয়ার করছি। দেখো, প্রমোশনটা আমার খুব দরকার ছিল, তাই আমি অবৈধ কাজ করতে বাধ্য হয়েছি। এখন তুমি যা খুশি তাই করো। বাস, আর কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, তুমি ভিতরে যাও, আমি আসছি। ওকে দোষ দিয়ে কি লাভ? দোষ তো আমারও আছে। অন্যের ক্ষতি করলে অবশেষে নিজের ঘাড়েই পড়ে, এটাই তার বাস্তব প্রমাণ। আমি ভুল করেছি, তাই আমার উপরও ভুলটা হয়েছে। আজকে থেকে ভাত বাড়াই দিই। হ্যাঁ, বেশি করে ভাত খাবা না, প্যাডের বুড়ি হইতে আছে, মোটা ইয়ে দিতে আসো। তুমিও না গো মজা করো না। আর এলাকার লোকজন আমার কি কয় জানো? সবাই কয় আমি নাকি শুকাই যাইতেছি। আর এটাও কয় ও ভাবি কি বেশি আদর করে নাকি। আমি কই কি আদর করে না চাই, অনেক আদর করে আমারে। কেডা প্রশংসা করছে? পাড়ার ভাবি রে? কি কও তুমি কথায় কথায় ভাবি গোটাই না আনো কি জন্য? এলাকার ভাইরা বলছে। না, এফিল প্রশংসা তো ভাবি রে ছাড়া আর কেউ করতে পারে না। কোন ভাবি কথা ইয়ে কও? এই ধরো, ভাবছিলাম মাছ দিমু, মাছ দেয়ার দিমু না, এই ডাইল দিয়ে ভাত খাইয়ে উঠবা। মাছ খাইলে আরো মোটা হবা বেশি, সুন্দর হবা বেশি, তখন ভাবির আরো বেশি প্রশংসা করবে। খাও। তরকারি দো না,
ত্বকের গাটা খুব সুন্দর। না তরকারি দিমু না, ওই মাছ খাইতে পারবা না, এই ডাল দিই ভাত খাবা, পেটটা ভরে ডাল দিয়ে ভাত খাবা, খাও। বুঝছি আজকের কপালে সেটা নাই। কিছু কইলে না বললাম খাইয়া গ্রামটা খুব সুন্দর ডাউলের। কদি ডালটা কেমন হইছে সাপ? বউ আজকে ডাউলটা যতই প্রশংসা করি কম হয়ে যাবে। এতদিন পর্যন্ত আমার বয়সে আমি যতগুলা ডাউল খাইছি সব থেকে আজকে বেস্ট, সেরা, অমৃত, পৃথিবীর যত সুস্বাদু খাবার আছে এই ডাউলের কাছে তুচ্ছ। খুব টেস্টি কি হইছে কি? স্বাদ হয়েছে বউ, সেই স্বাদ, জম্বের স্বাদ। আমি কি কিছু ভুল কইছি? বাবি এইটা তুমি কি করলা? 5টা বছর ধরে তোর লাগে সংসার করি, এই 2 হাত দিয়া রান্না বাইরে কামের মাতারির মতন তোরে গেলাই। এই রান্ধনের তুই কোনো সময় পেশেন্সা হারো নাই। আজগো পাশের বাড়ির ভাবি একটুখানি একটু রোহন শেষছে ডাল বাগার দিয়া এই ডাল মোরা দিয়ে গেছিল। এই ডাল তোর দ্বারা অমৃতের মতো লাগছে রে মাউগো। তোর লগে মুই করি সংসার, আর তোর লগে সংসার করার চাইতে একটা কাল সাপের লগে সংসার করা অনেক ভালো। হ্যাঁ যদি দুধ খাইতেন তারপরে মোর প্রশংসা করতো। আরে বাবা, আমি জানি নাকি? আমি যদি জানতাম যে পাশের বাড়ির ভাবি এই ডাউল রান্না করছে, বিশ্বাস করো বউ, আমি এই সত্য কথা জীবনও বলতাম না। সত্যি কথা, তোর লগে মুই সংসার করি রে মাউগা। তোরাই তো খবর আছে খারাপ। সত্যি কথা শেষ করে এলাম হালাত। তুমি ডাকাইতের মতো শুরু করেছো কে? জামাইরে মারতেছো কে? আরে ভাবি আসল ঘটনা কি হয়েছে সেটা তো খুলে কইবেন। আসল ঘটনা হতে চান তাহলে শুনেন। 5 বছর ধরে মুই ডাল রান্ধি, মোর ডাল স্বাদ লাগে না, জিব্রাই মজা লাগে না। আজগো পাশের বাড়ির ভাবি ওই যে খালেক ভাই আছে না, যে বিদেশ থাকে, হ্যাঁ সারাদিন ভাবি ভিডিও কলে কথা কয়, সেই ভাবি একটু ডাল দিছে। সেই ডাল নাকি হ্যাঁ দ্বারা অমৃতের মতন লাগে। আসলে হয়েছে কি, আমি সত্য ঘটনা কই। এই খাওয়ার সময় আমার ডাউল দিছিল, ডাউল দিয়েছে, একটা মজা করে ভাত খাইতেছিলাম, সেই জায়গায় আমি প্রশংসা করে ফেলেছি। সত্যি করে কইতেছি ভাই, আমি যদি জানতাম আমি জীবনে প্রশংসা করতাম না। তুই জানি না হন নাই প্রশংসা করছস, কারণ এই ডাল তুই এর আগেও খাইছস। সত্যি কথা ক, ওই ভাবির বাড়িতে যাইয়া কবে ডাল খাইছস? মোটে সত্যি কথা ক, নাহলে কিন্তু খবর আছে। ওরে বাবা রে, আমি ঘটনাটা ক্লিয়ার করে কই। আসলে হয়েছে কি, সবটা সময় ওর প্রশংসা করার লাগে, ভালো হোক বা না হোক। তো আমি না চাই না প্রশংসা করে পালাইছি। কি কইলি? কি কইলি? গোলামের পুত গোলাম, হ্যাঁ? মোরা সান্তনা দেওয়ার লেগে প্রশংসা করছ, হ্যাঁ? তার মানে কইতে চাস যে মুই রান্দে বাড়ি তোরে খাওয়াই, এইটা স্বাদ লাগে না, হ্যাঁ? আর একবারের ভাবির রান্ধন স্বাদ লাগে, হ্যাঁ? ঘরেরটা তো স্বাদ লাগবেই না, কারণ পরের জিনিস দেখো খাইয়ে খাইয়ে অভ্যস্ত, হ্যাঁ? এখন কি আর ঘরের জিনিস ভাল লাগবে? এইবার মুই বুঝতে পারছি। তুই ওই দিন রাত 2টার সময় বাড়িতে আইছস কি লেগে, হ্যাঁ? ভাবির ডাল সেটে খাইয়াইছো, এই লেগে তো খাইতে খাইতে রাত হইয়া গেছে না? ওরে আমার সোনাটা, ময়নাটা, আমার টিয়া পাখিটা, সত্যি করে কইতাছি আমি ভাবির কাছে যাই নাই। আরে বৌমা, এই যে কারণে অকারণে জামাই যে সন্দেহ করো, এই কারণে না সংসারে অশান্তি হয়, বুঝতে পারছো? মাথাটা ঠান্ডা করো তো। কাসি আম্মা, আমনে এই কোন এরম যদি কাম করে তাহলে কেমনে মাথাটা ঠান্ডা থাকে কোন? আরে দুঃখ রাখার জায়গা নাই। আসলে ভাই হয়েছে কি, ওই খাবার ভালো হোক আর খারাপ হোক প্রশংসা করাই লাগে। আমি কি জানতাম নাকি যে সেই ডাল ভাবি রান্না করছে? যদি জানতাম ভাই, সত্য করে কইতেছি ভাই, আমি জঘন্য সত্য কথা জীবনও বলতাম না। এই ভুলটা তো আপনারই হয়েছে। কেন জানেন? আপনি ভুল কইরা পাখির বাসা মনে কইরা ওই মৌসাকে ঢিল মারছেন। এখন কামড় তো খাইতেই হবে। এখন ভালোই ভালো ভাবির কাছে ক্ষমা চান। ভাবি যদি আল্লাহর রাস্তায় আপনাকে ক্ষমা কইরা দেয়, আজকে জানটা রেহাই আছে। হ্যাঁ, কোনোভাবে রেহাই। ভাবি এবার ওরা মাফ কইরা ঘরে লয়ে যান। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিছি। কাসি
লন ভিতরে লন, ওই পাশের বাড়ির বাবির ডাল দিয়ে দুটো ভাত খেয়ে যান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বড় পেটে খাওন যাব না। আই বাবা আমরা জায়গা জামাই বিল্লাহ বিল্লাহ আঙ্গুর দেখে পেট ভরে গেছে। যা বাবা যা যা যা, যা তো দিয়া আরে না আল্লাহর রাস্তে বউ দিছে একখানা রে, দয়াল আল্লাহ দয়া করছে। তোমার লাইফে হয়তো এই বাইক থাকবে, না হয় আমি থাকবো। এবার তুমি বলো, তুমি কি চাও? বাইক, এত যে বাইক বাইক করো, বাইকের মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? ব্রেক। ব্রেক মানে? ব্রেক মানে আমার এই বাইকের মধ্যে একটা ব্রেক আছে, ওটা চাপলে, ওটা থামতে বললে ও থাইমা যায়। তোমার মধ্যে কোনো ব্রেক নাই। তোমার সাথে রিলেশন আসার পর থেকে তুমি বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি? আমার কোনো কথা তুমি শুনছো বা আমার কোনো কথা তুমি দাম দিছো বলতে পারবা? তোমাকে যখন আমি কোনো কিছু বলতে যাই তখন তুমি আমার উল্টা প্রশ্ন করো, এইটা কেন হইলো, ওইটা কেন হইলো, এইটা কেন করো, ওইটা কেন করো। আর ও একটা কথা বলেন, এই ও কি কথা বলতে পারে নাকি? ও তোমাকে প্রশ্ন করবে? এইটাই তো সুবিধা, ওরে আমি যেমনে চালাই এমনি চলে, যা বলি তাই শোনে। কিন্তু তোমারে আমি আজ পর্যন্ত চালাইতে পারি নাই, তুমি আমার কোনো কথাই শোনো না। আর ওরে নিয়ে আমার কোনো প্যারা নাই। কি আমি তোমার লাইফে প্যারা? অবশ্যই প্যারা, কারণ তোমাকে নিয়ে সব সময় আমি আতঙ্কে থাকি। কারণ হচ্ছে তুমি ফেসবুক চালাও, কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল, কোন ছেলে তোমার প্রোফাইল পিকে লাভ রিয়েক্ট দিল, কোন ছেলে তোমাকে কি কমেন্ট করলো, এগুলো নিয়ে সারাক্ষণ আমার প্যারায় থাকে। আমি যখন তোমাকে বলি জান বাসা থেকে বের হওয়ার সময় বোরকা পরে বের হয়েও, তুমি আমায় কি বলো? আমার না গরম লাগে। আর আমি যখন তোমাকে বলি জান ফেসবুকে নতুন কোনো ছবি আপলোড দিও না, তুমি আমায় কি উত্তর দাও? বলো যে আমার স্বাধীনতা হরণ করছো। আর আমি যখন তোমাকে বলি জান তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দিবা, তোমায় কি বলো? আমি নাকি তোমাকে সন্দেহ করি। আর ওকে নিয়ে আমার কোনো প্যারা নাই, তার কারণ কি জানো? ওর মধ্যে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে, ওকে দেখে যদি আমি বাইরে কোথাও যাই, ওকে যদি কেউ টাচও করে ও সিগন্যাল দেবে। ঠিক আছে, টাচ করো টাচ করো টাচ করো টাচ করো, দেখো বুঝতে পারছো? হ্যাঁ সিগন্যাল দিচ্ছে, এই দেখো চল চলে আসো, বুঝতে পেরেছো? ওর মধ্যে যে জিপিএস ট্র্যাকারটা লাগানো আছে না, ওই জিপিএস ট্র্যাকারের মধ্যে একটা নির্দিষ্ট ম্যাপ সেট করা যায়। আমার বন্ধু যখন বাইকটা নিয়ে যাবে তখন একটা নির্দিষ্ট ম্যাপ সেট করে দিই, এর ম্যাপের বাইরে আমার বন্ধু যাবে মাগার আমার এই বাইক যাবে না। এবার চিন্তা করে দেখো ও কতটা লয়াল। এবার তুমি নিজে একটু ভালো করে চিন্তা করে বলো তো, বাইক একটা ভালো হবে না গার্লফ্রেন্ড? এত বড় বড় যে কথা বলছো, লাস্ট কবে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম তোমার মনে আছে? তোমার নিয়ে ঘুরতে বাইরে হয়ে আমার কোনো লাভ আছে বলো? তোমার নিয়ে ঘুরতে বাইরে হইলে আর 10টা মায়া যখন আমার দেখবে, মায়েরা চিন্তা করবে যে ওর লগে একটা মাল আছে, ওর পিছে যাওয়া যাবো না, ওরা কেউ আমার কাছে আইবো না। আর যখন আমি বাইকটা লয়ে বাইরে হবো, ঠিক আছে, আর 10টা মায়ের আমার পিছে লাগবো। কারণ কি জানো? ওরা মনে করবে আমার লগে একটা বাইক আছে। তুমি বলো তোমারে চুজ করা ঠিক হইবো আর এই বাইক? এই শোনো, এত বাইক বাইক যে করতেছো না, দেখবা একদিন এই বাইকই তোমার জীবনটা খাইবো। তাও ভালো, ভিতরে কোনো কষ্ট থাকবো না, গেলেগা একবারে জামুগা। মানে তুমি আবারও মানে করতেছো? একটু মন দিয়া শোনো, তোমার সাথে রিলেশনের পর থেকে এই দিনের পর দিন তোমার সময় দিয়া, হ্যাঁ ভার্সিটি মিস কইরা, ভালো ভালো দামি দামি গিফট দিয়া, ঠিক আছে, যখন তোমাকে কেউ ডিস্টার্ব করলো কোনো পোলা, ওই পোলা লগে মারামারি কইরা, এরপরে যখন তোমার কাছে আহম, তুমি আমারে কইবা যে আমি কোন মুখ নিয়ে তোমার নিয়ে আমার ফ্যামিলির সামনে দাঁড়ামো? তুমি তোমার ক্যারিয়ারই দাঁড়া করাতে পারো না। কারণ কি জানো? আমার এই ক্যারিয়ারের বাসটা না তুমি আমারে দিছো। আর তুমি আমারে বুঝাইয়া কইবা জান তুমি আমারে ভুলে যাও, তুমি আমার জন্য সুন্দর সুন্দর ভালো ভালো মাইয়া পাইবা, ঠিক আছে, আমি সবই পামো, কিন্তু তোমার কিন্তু পামো না। এত কিছু যেহেতু বলবা, এত কিছু যেহেতু চিন্তা করতেছো, এগুলো আগে চিন্তা করতে পারলো না? আমার সাথে প্রেম কেন করছো? প্রেম করলে এইসব দায়িত্ব নিতে হয়, এইসব কিছু করতে হয়, সেগুলো তো বুঝো নাই। যাক বাবা, তোমার মতো বয়ফ্রেন্ড আমারও দরকার নেই, তুমি তোমার বাইক নিয়েই থাকো, বাইককে বিয়ে করো। লাম কাকু আমের চা। কাকু খাইয়ে একটু দেখেন টেস্টটা কেমন। ভাবি সেই স্বাদ। ও সুবহানাল্লাহ, চেয়ারম্যান কাকু এ আমি কেমন তোরা কথা বললেন? আমি এলাম কি আমার গ্রাম প্রতিবেশী বাইসতে বউ, আপনি যদি আমাকে ভাবি কইয়ে বলাম দেন, এইটা কি মানানসই কথাবার্তা না কাকু? এই যদি গ্রামের মানুষ শোনে একবার, আমের মুখে তো চুনকালি দেবে দেবে, মরেও দেবে। আরে ভাবি বয়স তো আমার বেশি না, ওই চুলদারি পাকছে একটু হুতোছে। ভাবি আপনি আমাকে ভাই বলে ডাকতে পারেন। আর তাছাড়া আমি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, জনগণের সেবা করাই তো আমার কাম। আর ভাবি
আপনার সেবা করার সুযোগ দিয়েন। আর চেয়ারম্যান কাকু আমার চুল পাইকে গেছে কাশ বনাইয়া, চেহারা গেছে দোতরা দিয়া, এক পা গেছে ওই যে কব্বরে, আর একটা ঠ্যাং যাইতে বাকি, আর আপনি এই সময় এসে মোর সাথে লুচ্চামি করতে লাগছে। আরে ভাবি, কইলাম না চুল দাড়ি পাকছে হচ্ছে হুতোছে, বয়স না বেশি হয় নাই, এখনো কুচি কাঁচা আছি। কাকু আপনাকে আর বিশ্লেষণ করে বলতে হইবে না, আপনি যে কিরফিনে মোর দোকানে 3 বেলা গিয়ে চা গেলেন অনেক ভালো করেই বুঝতে পারছি। তবে কাকু কথা, আপনার ইউনিয়ন পরিষদে বেমালা জনগণই খাড়াই থাকে, আপনাকে পায় না, কিন্তু সব সময় আপনাকে খালি মই পাই। আপনার শুধু আমার দিক নজর দিলে হইবে না, দেশের জনগণের দিকে একটু নজর দিতে হইবে। আরে ভাবি, আমি হচ্ছি এলাকার চেয়ারম্যান, আমি যদি ইউনিয়ন পরিষদে যা পড়িয়ে থাকি তাহলে তো জনগণ আমার তাড়াহুড়ো করেই পেয়ে যাবে। এই জন্য কইছিলাম কি, আপনার স্বামী তো বেকার, আপনার স্বামীরে একটা বেকার ভাতার কাট করে দেব, আপনারে একটা মহিলা ভাতার কাট করে দেব। চেয়ারম্যান কাকু বেকারত্ব ভাতা পায়, তারপর মহিলা ভাতা পায়, এত জীবন হুনি নাই। এতদিন হুঁসি বিধবা ভাতা পায়, তারপরে কি কাজ যেন গুড়াগাড়া জন্ম দিলে হেই ভাতা পায়। কাকু এই ভাতা কি এবার নতুন বেরিয়েছে? ভাবি, কথায় আছে না, আমি কাঁদি মার জন্যে, মা কাঁদে ভাতারের জন্যে। আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান, আমি যারে ভাতার কার্ড করে দেবো সেই ভাতার কার্ড পাবি। বহির্বিশ্বে দেখেন না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তুমি সালামের সাল মুন্না না? তুমি ইউনিয়ন পরিষদে আমার সাথে দেখা করো, তোমার ভাবির জন্য একটা বিধবা ভাতার কার্ড করে দেবো। চাচা, আমি এই পর্যন্ত 3-3বার ইউনিয়ন পরিষদে গেছি আপনারা খুঁজতে খুঁজতে, হ্যান্ডেলের তলা খসে গেছে, আপনারা খুঁজে পাইনি। আপনি কি মনে করছেন আমি কি সুই জানি না, তাই না? আমি সব দূরে দাঁড়া শুনছি। সেই ফালি ভাবি আপনার কয় চাচা, আর আপনি তার এখন ভাবি। আপনার চরিত্র সম্পর্কে সব আমার কাছে খোলাসা হয়ে গেছে। তাছাড়া আপনি হইতাছেন জনপ্রতিনিধি, আপনার কাম জনগণের সেবা করা, ইউনিয়ন পরিষদে বসে থাক। তা তুই আপনি 3 বেলা সকাল বিকাল দুপুর শেফালি বেবের দোকানে এসে চা খান। শোনেন, আপনি যদি এইভাবে চালাইতে থাকেন, আপনার চরিত্র সম্পর্কে গ্রামের সবার কাছে করে দেব। আমার ভাইটা যে মারা গেছে, আমার বিধবা ভাবির একটা কাট করে দেওয়ার কথা ছিল, সেইটা দিলেন না, অথচ আপনি শেফালি ভাবির কাট করে দিচ্ছেন মহিলা কাট, তার স্বামীর জন্য বেকারত্ব কাট বানাই দিচ্ছেন। ঘটনাটা কি কাকা? কি বলো এগুলা? শোনো, ওই তুমি ইউনিয়ন পরিষদে আসো, তোমার ভাবি একটা বিধবা ভাতার কার্ড করে দেবো, ঠিক আছে? মনে থাকে তো চেয়ারম্যান কাকা। কাকু ও চেয়ারম্যান কাকু কমে যাইতেছেন, খারান দি। এ দামরা ফু দামরা লেটকার ফুপেটকা, তুই যে চেয়ারম্যান সাহেবকে এত জোরে জোরে থ্রেট গুলা দিলি, এখন যদি মোর দোকানে সে না আসে, তখন মোর দোকানের 3 বেলার 3 কাপ চা কেডা খাইবে আর 150 টাকা কেডা দেবে? এই কি তুই দিবি? তুই তো দিতে পারবি না, তোর কাজ দেই মুই এই নিয়েই ছাড়বো, কথা না মাথায় রাখিস দামরার করে দামরা। ভাবি, এত টাকা পয়সা আমি কই পাবো? তুই জানো না আমি বেকার, ভাই মরছে, ভাবির কাটার লেগে চেয়ারম্যানের কাছে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ হইলো, আর তুমি আমার কাছে টাকা চাইতেছো। পিছে তো থাকলে তোরে পিছে যে ভিড়িয়ে আইছে যে দেখি ঠিকাম, তুই এই নামে টাকা মেকাম করলি কি? হ্যাঁ, কি লিগে চেয়ারম্যান কাক করে আমি করে খাদাইলি? এই অনেকগুলো দেবে কেডা? তুই যে আরে পারবি না? বক বক শুনতে ভালো লাগছে না, এই জন্য তোমার দোকানে চা খাইতে আসি। খারাই গরম পানি তোর গায়ে ঢেলে দিয়ে আবার প্রতিশোধ নিবি।